হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে পদার্থ অর্থাৎ গঠন ও ধর্ম চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব তরলের পৃষ্ঠটা নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ যে কোশ্চেনগুলো হতে পারে বা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো যে তরলের পৃষ্ঠটান কাকে বলা হয়। তো পৃষ্ঠটান বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা তরল যদি আমরা নিই, ঠিক আছে, তো তরলের উপর যদি আমি একটা কোনো ধরে নাও রেখা কল্পনা করি, ঠিক আছে, এটা হচ্ছে একটা তরলের পৃষ্ঠ। তো তরলের পৃষ্ঠের উপর যদি আমি একটা রেখা কল্পনা করি, তাহলে এই যে রেখাটার উপর কি হবে, রেখার সঙ্গে লম্ব হবে, অর্থাৎ এই যে রেখাটার সাথে লম্ব হবে যে বল ক্রিয়া করবে, ঠিক আছে, অর্থাৎ এভাবে কি করছে, রেখার সঙ্গে লম্ব হবে এবং পৃষ্ঠতলের এই যে যে তরলটা রয়েছে সেই তরলের যে পৃষ্ঠতল রয়েছে সেই পৃষ্ঠতলের যে স্পর্শক, ঠিক আছে, তো এই স্পর্শক রেখাটা যেটা রয়েছে কি, এই যে আমি একটা তরল নিয়েছি সেই তরলের উপর কি করলাম, একটা রেখা কল্পনা করলাম। তো এই যে রেখাটার উপর কি করবে তরলটা, তার বল ক্রিয়া করবে, ঠিক আছে। তো এই যে টান অর্থাৎ এইদিকে একটা বল ক্রিয়া করবে, লম্ব হবে, এদিকে একটা বল ক্রিয়া করবে। তো এই যে এর দৈর্ঘ্যটাকে যদি আমি একক দৈর্ঘ্য নিয়ে নিই, তাহলে একক দৈর্ঘ্যের উপর, ঠিক আছে, একক দৈর্ঘ্যের উপর যে কোনো একদিকে যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে কি তরলের পৃষ্ঠটান, ঠিক আছে। তরলের পৃষ্ঠটান বলতে গেলে আমরা কি বলবো, যে কোনো তরলের এই যে মুক্ত পৃষ্ঠ, সেই মুক্ত পৃষ্ঠের উপর একটা যদি রেখা কল্পনা করি, ঠিক আছে, রেখা কল্পনা করি, তো ওই যে রেখা এর রেখার সঙ্গে লম্বভাবে, ঠিক আছে, রেখার সঙ্গে কী হবে, লম্ব হবে এবং পৃষ্ঠতলের সঙ্গে স্পর্শকীয়ভাবে, দেখো এটা কি, এই যে তরলের যে পৃষ্ঠতল সেই পৃষ্ঠতলের সঙ্গে কিভাবে রয়েছে, স্পর্শকীয়ভাবে রয়েছে। তো এই যে স্পর্শকীয়ভাবে রেখাটা প্রতি একক দৈর্ঘ্যে, ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্যে এই দৈর্ঘ্যটাকে যদি আমি একক ধরে নিই, তাহলে একক দৈর্ঘ্যের উপর কোনো একদিকে, ঠিক আছে, কোনো একদিকে যে বল ক্রিয়া করবে তাকে কি বলবো, তরলের পৃষ্ঠটান বলবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো যদি আমি লিখি তাহলে কি লিখবো, যে আমি কি করলাম, যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠের উপর একটা রেখা কল্পনা করলাম, তাই তো। তাহলে কোনো তরলের মুক্ত পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করা হলো, ঠিক আছে, কল্পনা করা হলো। তো এই যে কল্পনা করা হলো, তারপরে কি দেখতে পেলাম, যে এই যে রেখাটা অর্থাৎ রেখার সঙ্গে কি হচ্ছে, রেখার সঙ্গে লম্ব হবে, ঠিক আছে, যে রেখাটা আমি কল্পনা করলাম সেই রেখার সঙ্গে লম্বভাবে এবং এই যে তরলটা নিয়েছি সেই তরলের পৃষ্ঠতল যেটা রয়েছে, কি বাইরের পৃষ্ঠে যেটা স্পর্শকীয়ভাবে রয়েছে, যেটাতে যে তলটাতে স্পর্শক এই যে রেখাটা আমি কল্পনা করেছি সেই যে রেখাটা যে তলের সঙ্গে অর্থাৎ এই যে মুক্ত পৃষ্ঠের স্পর্শতলের সঙ্গে কিভাবে রয়েছে, টাচ হয়ে রয়েছে। তো এবং পৃষ্ঠতলের সঙ্গে স্পর্শকীয়ভাবে রেখাটি প্রতি একক এই যে রেখাটা নিলাম সেই রেখাটার প্রতি একক দৈর্ঘ্যের উপর কোনো একদিকে যে বল ক্রিয়া করবে, ঠিক আছে, অর্থাৎ রেখাটির প্রতি একক দৈর্ঘ্যের উপর যে কোনো একদিকে, ঠিক আছে, কোনো একদিকে যে বল ক্রিয়া করে, ঠিক আছে, যে বল ক্রিয়া করে তাকে কি বলবো আমরা, পৃষ্ঠটান বলবো বা সারফেস টেনশন বলবো, পৃষ্ঠটান বলে, ঠিক আছে। তো পৃষ্ঠটান বুঝতে পেরেছো। তার কি আমি কোনো একটা তরল নিয়েছি, সেই তরলের যে মুক্ত পৃষ্ঠ সেই মুক্ত পৃষ্ঠে আমি কি করলাম, একটা রেখা কল্পনা করলাম। সেই রেখা কল্পনা করার পরে দেখতে পেলাম যে এই রেখাটার উপর কি করছে, এই যে তরলের পৃষ্ঠতল অর্থাৎ এই রেখাটার উপর একটা বল ক্রিয়া করছে, অর্থাৎ এই যে লম্বভাবে বল ক্রিয়া করছে। তো এই যে রেখাটাকে যদি আমি একক রেখা ধরে নিই, অর্থাৎ এই রেখাটার দৈর্ঘ্যটাকে যদি আমি এক ধরে নিই, ঠিক আছে, অর্থাৎ যে লেন্থ আমি পেলাম সেই লেন্থটাকে যদি আমি এক একক ধরে নিই, তাহলে এক একক দৈর্ঘ্যের উপর যে কোনো দিকে, ঠিক আছে, অর্থাৎ এদিকে হতে পারে আবার এদিকেও হতে পারে, তো যে কোনো একদিকে যে বল ক্রিয়া করবে সেই বলটাকে আমরা কী বলবো, তরলের পৃষ্ঠটান বলবো। তো
তরলে পৃষ্ঠটান আমরা কীভাবে দেখতে পাই বা এটার এক্সাম্পল যদি আমি দেখি, এখানে কি বলেছে আমাকে আরেকটা কোয়েশ্চেন, যে বলেছে একক এবং মাত্রা বার করো। তো এখান থেকে যে আমি ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে যে দেখো যে প্রতি একক দৈর্ঘ্যের উপর যে বল ক্রিয়া করছে, তাই তো। তাহলে আমি সারফেস টেনশনকে সাধারণত কী দিয়ে প্রকাশ করা হয়, সারফেস টেনশনকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো যদি আমি লিখি এস সমান কী হচ্ছে, এস সমান দেখো যে এফ বাই এল লিখতে পারি, তাই তো। এফ বাই এল লিখতে পারি। এল যদি আমি 1 বসিয়ে দিই তাহলে যে পরিমাণে বল ক্রিয়া করছে সেটাই তো আমার সারফেস টেনশন, তাই না। তাহলে সারফেস টেনশন আমি কি বলছি এখানে, যে মানে এফ দিয়ে যদি আমি প্রকাশ করি তাহলে কি হচ্ছে সারফেস টেনশন। এখানে আমি কি পাচ্ছি, মানে কি এখানে আমি যদি বসাই, ধরে নাও এই জায়গাতে আমি করে দিচ্ছি, তো এস সমান আমি বলতে চাইছি যে এফ বাই এল, ঠিক আছে। এল এর মানটা যদি আমার 1 হয়, ঠিক আছে, একক দৈর্ঘ্য হয়, তাহলে কি হবে, এস সমান হবে কি, এস সমান হবে আমার এফ, তাই তো, অর্থাৎ প্রযুক্ত বলের সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমি যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, যে বলটা অর্থাৎ একক দৈর্ঘ্যের উপর যে বলটা ক্রিয়া করছে সেটাই হচ্ছে আমাদের সারফেস টেনশন, ঠিক আছে। তাহলে সারফেস টেনশন বোঝা গেছে নিশ্চয়ই। তো এটাই হচ্ছে মানে এর সমীকরণ। তাহলে এখানে দেখো যে এককটা যদি আমাকে বার করতে বলে তাহলে এখানে আমার সমীকরণটা কী পাচ্ছি, এফ বাই এল পাচ্ছি, তাই তো। তাহলে এখান থেকে আমি বার করলে পরে কী পাবো, দেখো এফ সমান কি ফোর্স, তাই তো। বলের একক কী হয়, নিউটন হয়, নিউটন। তাহলে এসআইতে যদি আমি দেখি তাহলে এসআইতে হচ্ছে কি নিউটন, আর লেন্থের একক হচ্ছে কি মিটার এসআইতে, তাই তো। দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার। তাহলে এটা পাচ্ছি আমি কি নিউটন পার মিটার। এবং এখান থেকে দেখো যে আমি যদি সিজিএসে বার করি, ঠিক আছে, সিজিএস, তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে, সিজিএস পদ্ধতিতে দেখো যে বলের যে এককটা হয় সেটা হচ্ছে কি ডাইন, তাহলে বলের একক হচ্ছে ডাইন, আর মিটার অর্থাৎ এটাকে আমার সেন্টিমিটার হয়ে যাবে, তাই তো। তাহলে ডাইন পার সেন্টিমিটার পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট মানে একক। তাহলে এসআইতে একক কি সারফেস টেনশনে নিউটন পার মিটার, সিজিএস পদ্ধতিতে কী হচ্ছে ডাইন পার সেন্টিমিটার। এবার তোমাকে যদি বলা হয় মাত্রাটা, অর্থাৎ মাত্রাটা আমাকে যদি বার করতে বলে তাহলে দেখো যে এফ সমান কী পাচ্ছি আমি, এস সমান আমি কী পাচ্ছি এফ বাই এল, তাই তো। আবার এফ সমান কী জানি আমরা, এফ এর যে মাত্রা অর্থাৎ বলের মাত্রাটা আমি কী জানি, এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো, এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমি যদি বসাই তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি বলের মাত্রা, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি, এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে এম টি টু দি পাওয়ার -2 পড়ে থাকছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বলের মাত্রা। তাহলে একক আমি কি পেলাম, নিউটন পার মিটার পেলাম, আর মাত্রা কি পেলাম আমি, এম টি টু দি পাওয়ার -2। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার। তাহলে এই মাত্রাটা কি হয়ে গেল, এম টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তো এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে তরলের পৃষ্ঠটান কী কী বিষয়ের উপর নির্ভর করে, মানে কি এই যে তরলের পৃষ্ঠটান পেলাম সেই পৃষ্ঠটানটা অ্যাকচুয়ালি কী দেখলাম, যে বল একক দৈর্ঘ্যের উপর যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে কি তরলের পৃষ্ঠটান, তাই তো। অর্থাৎ আমি যদি এখানে দেখি যে জল দেখবে আমরা সব থেকে মানে জলের একটা ধর্ম হচ্ছে কি তার পৃষ্ঠতল মানে তার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে কমিয়ে দেওয়া। এই কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি আমাদের পৃষ্ঠটান। তাহলে এই যে ক্ষেত্রফলটা কমে যাচ্ছে একটা গোলাকার ক্ষেত্রে অর্থাৎ একটা গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতল মানে ক্ষেত্রফলটা কী হয় সব থেকে কম হয়। সেই জন্য কী হয় যে জলকণাগুলো যখন আকাশ থেকে পড়ে তখন সেটা কি হয় যে সেটা গোলাকার আকার ধারণ করে, অন্য কিছু আকার ধারণ করে না। তার কারণ হচ্ছে কি সে চাইছে অর্থাৎ জলের ধর্ম হচ্ছে কি তার মানে ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করা। তো কম কখন হবে, যদি ট্রায়াঙ্গুলার হয় বা ঘনক হয় বা চোঙ হয় তাদের ক্ষেত্রে কি হয় ক্ষেত্রফলটা বেশি হয়ে যায়, কিন্তু একটা গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফলটা সর্বনিম্ন পায়। এই জন্যই কী করে যে তরল সবসময় চায় তার ক্ষেত্রফলটাকে কমাতে। এই জন্যই তার আকারটা অর্থাৎ জলকণাগুলো যখন পড়ে তখন দেখবে অর্থাৎ কচু পাতার উপর যখন জলবিন্দু পড়ে তখন দেখবে যে জলটা কী হয় গোল হয়ে যায়। কেন গোল হয়ে যায়, কারণ সে মানে এই পৃষ্ঠটানের জন্যই সে গোল হয়ে যায়, অর্থাৎ সে চায় তার ক্ষেত্রফলটাকে কমিয়ে দিতে, ঠিক আছে, অর্থাৎ কমাতে চায়। তো এই যে তরলের পৃষ্ঠটান সেই তরলের পৃষ্ঠটানটা কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে প্রথম দেখবো আমি যে তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান কমে না বাড়ে সেটা আমাদেরকে জানতে হবে। তো তাপমাত্রা বাড়ালে পরে তরলের পৃষ্ঠটান সাধারণত কী হয়ে যায়, কমে যায়, ঠিক আছে। তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে পৃষ্ঠটান কী হয়ে যায়, পৃষ্ঠটান অর্থাৎ যদি আমি সারফেস টেনশন বলি এসটি দিয়ে প্রকাশ করি, সারফেস টেনশন মানে হচ্ছে কি পৃষ্ঠটান, তো পৃষ্ঠটান কী হয়ে যায়, কমে যায়। তাহলে টেম্পারেচার যদি আমি কমিয়ে দিই তাহলে সারফেস টেনশন কী হয়ে যাবে,
সারফেস টেনশন আমার কোনো রকম মানে এখানে থাকো যে টেম্পারেচার আমি বাড়াচ্ছি, মানে নর্মাল কি থাকছে আমার একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি কী পাবো, সারফেস টেনশন নির্দিষ্ট পাবো, তাই তো। তো টেম্পারেচার যদি আমি কমিয়ে দিই তাহলে কী হবে, টেম্পারেচার কমিয়ে দিলে পরে সেখান থেকে আমার সারফেস টেনশনে কোনো রকম এফেক্ট করবে না, কিন্তু টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই তাহলে কী হচ্ছে, সারফেস টেনশন আমার কমে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি 2 নম্বর পয়েন্টে দেখবো, তাহলে তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে কী হচ্ছে, সারফেস টেনশন আমার কমে যাচ্ছে। ঘনত্ব যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ মানে ঘনত্ব যদি আমার বাড়ে বা বাষ্প ঘনত্ব, যেটাকে আমরা কী বলবো, তরলের বাষ্প ঘনত্ব, তরলের বাষ্প ঘনত্ব যদি আমার বাড়ে, ঘনত্ব বলতে কি কোনটাকে বোঝায়, বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব। তো তরলের বাষ্প ঘনত্ব যদি বাড়ে তাহলে সারফেস টেনশন কী হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, সারফেস টেনশন কমে যায়, বাষ্প ঘনত্ব যত বেশি হবে সারফেস টেনশন তত কম হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো বস্তু যদি থাকে মানে দ্রবীভূত থাকে, জলের মধ্যে যদি কোনো ধরনের লবণ আমি দিয়ে দিই, তো লবণটা হচ্ছে কি, লবণ হচ্ছে একটা অজৈব পদার্থ, তাই তো। লবণ হচ্ছে কি একটা অজৈব পদার্থ। তো যদি অজৈব পদার্থ তরলে মিশ্রিত থাকে, ঠিক আছে, অজৈব পদার্থ যদি তরলে থাকে তখন কি হবে, যে সারফেস টেনশন আমার বেড়ে যাবে। ঠিক আছে, অজৈব পদার্থ থাকলে পরে সারফেস টেনশন কিন্তু আমার বেড়ে যাবে। কিন্তু যদি আমি লবণের পরিবর্তে কী নিই, ধরে নাও সাবান গলা জল নিলাম, ঠিক আছে, সাবান গলা জল বা জৈব পদার্থ যেগুলো কী হচ্ছে, লবণটা হচ্ছে কি অজৈব, সাবান এগুলো কি জৈব, তাহলে এই জৈব পদার্থ যদি মিশ্রিত থাকে তরলে তাহলে কি হবে, সারফেস টেনশন আমার কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে জৈব পদার্থ এবং অজৈব পদার্থ, তো জৈব পদার্থ যদি মিশ্রিত থাকে তরলের মধ্যে তখন কী হবে, সারফেস টেনশন কমে যাবে। অজৈব পদার্থ যদি তরলে মিশ্রিত থাকে তাহলে সারফেস টেনশন কী হবে, বেড়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমাদের সারফেস টেনশন। তাহলে আমরা যে নর্মাল অর্থাৎ জলের যে সাধারণ বিশুদ্ধ জলের যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানের মানটা তোমাকে যদি জিজ্ঞেস করে নেয় তাহলে কত হবে, বিশুদ্ধ জলের যে পৃষ্ঠটান, ঠিক আছে, বিশুদ্ধ জলটা যখন বিশুদ্ধ থাকে তখন তার পৃষ্ঠটান হয় কত, 72 ডাইন পার সেন্টিমিটার। ঠিক আছে, 72 ডাইন পার সেন্টিমিটার, এটা হচ্ছে কি নর্মাল, অর্থাৎ বিশুদ্ধ জলের মধ্যে যখন অন্য কোনো দ্রব্য মিশ্রিত থাকে না তখন। এবার এখানে যদি আমি লবণ মিশ্রিত করে দিই, ঠিক আছে, অজৈব পদার্থ যদি মিশ্রিত থাকে তখন এর মানটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ লবণ যখন মিশ্রিত থাকে তখন কী হয়ে যায়, এর মানটা হয়ে যায় 83 মানে ডাইন পার সেন্টিমিটার। ঠিক আছে, ডাইন পার সেন্টিমিটার। আর যদি আমার সাবান গোলা জল থাকে তখন কী হয়ে যায়, কমে যায়, সেটা কী হয়ে যায় 3 ডাইন পার সেন্টিমিটার। ঠিক আছে, এটা 30 বা 32ও হতে পারে। ঠিক আছে, ডাইন পার সেন্টিমিটার। আর এটাকে যদি আমি এর সাইডে দেখি তাহলে কী হবে, এর সাইডে হচ্ছে কি 0.03 নিউটন পার মিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মানে অ্যান্সার। তো এইগুলো তোমাকে হয়তো ছোটোখাটো জিজ্ঞেস করলাম, তখন তোমাকে কী করতে হবে, তাহলে এটা হচ্ছে কি সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তরলে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তখন আমি কী বলবো, তাপমাত্রা, তারপরে কী হচ্ছে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে পৃষ্ঠটান কমে যাচ্ছে, বাষ্প ঘনত্ব যদি বাড়ে তাহলে পৃষ্ঠটান কমে যাচ্ছে, যদি অজৈব পদার্থ মিশ্রিত থাকে তরলে তাহলে কী হচ্ছে, পৃষ্ঠটান বেড়ে যাচ্ছে, জৈব পদার্থ যদি তরলে মিশ্রিত থাকে তাহলে পৃষ্ঠটান কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, আর কি হতে পারে, যদি দূষণ হয়, ঠিক আছে, অর্থাৎ কোনো তরলের পৃষ্ঠে যদি অপদ্রব্য মিশ্রিত থাকে, অপদ্রব্য দ্বারা দূষিত হয় তাহলে কি হয়, যে পৃষ্ঠটান কমে যায়। ঠিক আছে, অর্থাৎ তরলের পৃষ্ঠে, এটা ধরনের তরলের পৃষ্ঠে এমন একটা পদার্থ মিশ্রিত রয়েছে যে পদার্থটা কী হচ্ছে, দূষণ ঘটাচ্ছে। ঠিক আছে, তরলের দূষণ ঘটাচ্ছে। তো যদি এরকম হয় তখন কী হবে, পৃষ্ঠটানটা কমে যাবে। তাহলে এটার উপর ডিপেন্ড করছে, অন্য কোনো পদার্থ যদি মিশ্রিত থাকে তাহলে। তো এটাই হচ্ছে কি মানে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে সেটা। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে তরলের সংকট তাপমাত্রা কত। তাহলে আমি কি দেখলাম যে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কী হচ্ছে, সারফেস টেনশন আমার কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই তো। তাপমাত্রা আমি যত বাড়াচ্ছি তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কী হচ্ছে, পৃষ্ঠটান কমে যাচ্ছে। তাহলে আমি এমন একটা উষ্ণতা পাবো যে মানে আমি বাড়তে 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 এমন একটা উষ্ণতায় আসবে যেখানে কি দেখতে পাবো যে সারফেস টেনশনটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে যে তাপমাত্রায়, অর্থাৎ আমি যে তাপমাত্রা দিলে পরে, যে তাপমাত্রায় কী হয়ে যাচ্ছে, এই যে পৃষ্ঠে মানে পৃষ্ঠটান, তরলের যে পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। ঠিক আছে, পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে কি বলা হয়, সেই তাপমাত্রাকে
কি বলে, তরলের পৃষ্ঠটান বলে। মানে এখানে কি হচ্ছে, তরলের সংকট তাপমাত্রা বলে, অর্থাৎ যে তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, শূন্য হয়ে যাচ্ছে, সেই তাপমাত্রাকে আমরা কি বলবো, সংকট তাপমাত্রা বলবো। ঠিক আছে, অর্থাৎ তরলের সংকট তাপমাত্রা, সংকট তাপমাত্রা। বোঝা গেছে নিশ্চয়ই। তার মানে কি, আমি টেম্পারেচার যত বাড়াচ্ছি তত কী হচ্ছে, সারফেস টেনশন আমার কমে যাচ্ছে। তাহলে এমন একটা সময় আসবে, এটা যদি আমি বাড়াতেই থাকি তাহলে এমন একটা সময় আসবে যে সময় কী হয়ে যাবে, সে সারফেস টেনশন আমার কমে যাবে। তাহলে সেই যে সময়ে, অর্থাৎ যে তাপমাত্রায় কী হয়ে যাবে, সারফেস টেনশনটা 0 হয়ে যাবে, সেই তাপমাত্রাকে আমরা কী বলবো, তরলের সংকট তাপমাত্রা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে জলের উপর চর্বি জাতীয় পদার্থ ভাসলে পৃষ্ঠটানে কী পরিবর্তন হয়। অর্থাৎ জল রয়েছে, জলের উপর কোনো চর্বি মিশ্রিত রয়েছে। ঠিক আছে, চর্বি মিশ্রিত পদার্থ যদি থাকে তাহলে পৃষ্ঠটান কী হবে, তাহলে পৃষ্ঠটান কী হবে, পৃষ্ঠটানের মানটা কী হয়ে যায়, কমে যায়। যদি চর্বি জাতীয় পদার্থ মিশ্রিত থাকে তাহলে সেটার ক্ষেত্রে কী হয়, পৃষ্ঠটান কমে যায়। তাহলে এটাই বলবো আমরা যে যদি তরলের মধ্যে কোনো অপদ্রব্য হিসাবে চর্বি উপস্থিত থাকে তাহলে কী হয়ে যাবে, সেটার ক্ষেত্রে আমার পৃষ্ঠটানের মানটা কী হয়ে যায়, কমে যাবে। ঠিক আছে, পৃষ্ঠটানের মানটা কমে যাবে। তো এটাই হচ্ছে কী পরিবর্তন হয়। তাহলে এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে ছাতা বা তাঁবুর যে কাপড়ে, ঠিক আছে, জল ঢুকতে পারে না কেন। তো তোমরা সবাই জানো যে কাপড়ে কী থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রের মতো দিয়ে কী হয়, অক্সিজেন পাস হয়, অর্থাৎ বায়ু চলাচল করে, তাই তো, বায়ু চলাচল করতে পারে ওই ছিদ্রের মতো দিয়ে। তো এই যে পৃষ্ঠটানের কারণেই কিন্তু কী হচ্ছে, জলকণা, অর্থাৎ এটা ধরে নাও ছাতার ইয়ে, তো এই যে ছোট ছোট ছিদ্র, সেই ছোট ছোট ছিদ্রের মধ্যে দিয়ে কী হচ্ছে, বায়ু তো প্রবেশ করতে পারছে কিন্তু জলবিন্দুগুলো প্রবেশ করতে পারছে না। কেন প্রবেশ করতে পারছে না, কারণ জলের যে ধর্ম সেটা হচ্ছে কি, তার ক্ষেত্রফল কমানোর চেষ্টা করবে। তাহলে জলটা যেই ছাত্র উপর পড়ছে সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে, সে গোলাকার আকার ধারণ করে নিচ্ছে। তার কারণ কি, মানে পৃষ্ঠটানের কারণে, অর্থাৎ এই যে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে, তাহলে গোলাকার আকার ধারণ করে নিচ্ছে, যার কারণে কী হয়ে যাচ্ছে, এই যে ছিদ্রগুলো, সেই ছিদ্রগুলোর তুলনায় এর ফোঁটাটা কী হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে, যার কারণে কী হচ্ছে, এই ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু আর প্রবেশ করতে পারছে না। এই কারণে কী হয়ে যাচ্ছে, কাপড়ে জল ঢুকতে পারছে না। ঠিক আছে, অর্থাৎ যখন ছাতার উপর জলটা পড়লো সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রফল কমানোর জন্য সে গোলাকার আকার ধারণ করছে। তাহলে ছিদ্র দিয়ে বায়ু চলাচল করছে কিন্তু জল যেতে পারে না, কারণ হচ্ছে কি, পৃষ্ঠটানের জন্য ছোট ছোট গোলবিন্দুর আকার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, গোলবিন্দুর আকার নিয়ে নিচ্ছে জলকণাগুলো, যার কারণে সেটা বেয়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ ছাতার বাইরে চলে আসছে। এটাই হচ্ছে কারণ। তাহলে ছিদ্র দিয়ে কী দেখতে পাচ্ছি যে বায়ু চলাচল করতে পারছে, ছাতা বা তাঁবুর যে কাপড়ে যে ছিদ্রগুলো থাকে সেগুলো কী হচ্ছে, বায়ু চলাচল করতে পারে কিন্তু জল প্রবেশ করতে পারে না। তার কারণ হচ্ছে যে পৃষ্ঠটান, অর্থাৎ আমি যদি এখানে বলি যে কারণ হিসাবে কি হচ্ছে, কারণ পৃষ্ঠটান। ঠিক আছে, পৃষ্ঠটান কী করছে, পৃষ্ঠটানের জন্য জলকণাগুলো ছোট ছোট গোলবিন্দুর আকার নেয়, ঠিক আছে, আকার নেই, যার কারণে ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, অর্থাৎ ঢুকতে পারে না। বোঝা গেছে নিশ্চয়। যে পৃষ্ঠটান, অর্থাৎ যেই পড়লো ছাতার উপরে, তখন কী হয়েছে, যে পৃষ্ঠটানের জন্য গোলাকার আকার ধারণ হয়েছে। তাহলে গোলাকার আকার ধারণ করার জন্যই কী হচ্ছে, সে আর কিন্তু প্রবেশ করতে পারছে না। তাহলে এটা গেল আমাদের এই প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা বলেছে সেটা বলেছে যে জলে যদি তেল দিই, ঠিক আছে, জলের উপরে অর্থাৎ এটাতে ধরনের জল রয়েছে, জলের উপর যদি আমি তেল দিয়ে দিই তাহলে তেলগুলো কী হয়ে যাবে, দেখবে যে তেলগুলো কী হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এই যে তেল দেওয়ার কারণে জলের উপর যখনই তেল দেওয়া হলো, ঠিক আছে, অর্থাৎ এইটা জলের উপর তেল দিলে পরে কী হবে, যে জায়গাতে তেলটা রয়েছে সেই জায়গায় পৃষ্ঠটান কী হয়ে গেল, কম হয়ে গেল, তাই তো। অর্থাৎ জলের কারণে কী হয়ে যাচ্ছে, পৃষ্ঠটান কমে যাচ্ছে, সারফেস টেনশন আমার কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কম হয়ে যাওয়ার জন্য জলের যে কোনো জায়গায় যে সারফেস টেনশন কী হয়ে আছে, বেশি হয়ে আছে, তাই তো। যে জায়গাতে কী আছে, জলটা মিশ্রিত রয়েছে সেই জায়গায় কী হয়ে যাচ্ছে, সারফেস টেনশন কমে যাচ্ছে। তাহলে এই যে তেল যুক্ত করার জন্য সারফেস টেনশন কমে যাচ্ছে, অর্থাৎ
আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কী হয়ে যাচ্ছে, সারফেস টেনশনে পার্থক্য সৃষ্টি হচ্ছে, তাই তো। অর্থাৎ এখানে আমার কি সৃষ্টি হলো, যখনই তেল দিলাম তখন কি দেখতে পেলাম যে পৃষ্ঠটানের পার্থক্য সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। পৃষ্ঠটানের পার্থক্য সৃষ্টি হয়, পার্থক্য সৃষ্টি হচ্ছে তেল যখনই দিলাম তখন। তো এই যে তেল দেওয়ার ফলে পার্থক্য সৃষ্টি হলো, পার্থক্য সৃষ্টি হওয়ার ফলে কী হয়ে যাচ্ছে, জল তেলের উপর একটা টান প্রক্রিয়া করছে। অর্থাৎ এই যে জল কী করছে, জলের এখানে আমি দেখতে পাচ্ছি যে পৃষ্ঠটান কার বেশি, মানে যখনই জল কী করবে, এই যে তেলটার উপর একটা টান কীভাবে প্রয়োগ করবে, এই যে টান, এই টানটা কী হয়ে যাচ্ছে, সমটান নয়। অর্থাৎ যে একটা বল ক্রিয়া করছে সেই বলটা কী হয়ে যাচ্ছে, অর্থাৎ যে টানটা আমরা বলছি সেই টানটা কি একটা বল, তাই তো। তাহলে জলকণাগুলোর ওপর কী করছে, একটা বল প্রয়োগ করছে, সেই যে টান, সেই টানটা কিন্তু সমটান নয়, সেটাকে কী বলছে, অসম বল, ঠিক আছে। তো অসম বল ক্রিয়া করার জন্যই চারিদিকে কী হয়ে যাচ্ছে, তেলটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। অসম বল ক্রিয়া করছে যার কারণে কী হয়ে যাচ্ছে, চারদিকে জলটা, মানে এই যে জলের উপর যে তেলটা রয়েছে সেই যে তেলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। যদি টানটা সমান হতো তাহলে কী হয়ে যেত, চারিদিকে ছড়িয়ে পড়তো না। যেহেতু অসম টান বা অসম বল, সেই কারণে কী হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে আমি কি বললাম যে তেলের উপর যখন, মানে জলের উপর যখন তেল ফেলা হচ্ছে তখন কী হচ্ছে, পৃষ্ঠটানে পার্থক্য সৃষ্টি হচ্ছে। পৃষ্ঠটানে পার্থক্য সৃষ্টি হওয়ার কারণে জলের, অর্থাৎ জল তেলের উপর কী করছে, একটা টান প্রয়োগ করছে, যে টানের কারণে, অর্থাৎ ওই যে অসম টান, সেই অসম টানের কারণে তেলের যে বিন্দুগুলো রয়েছে সেগুলো কী হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি কারণ, কেন মানে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এটাই ছিল তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখান থেকে তোমাকে মানে ম্যাক্সিমাম আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবা, সলভ করে দেবো। থ্যাংক ইউ।